আজ আমি তোমাদের 4টি ইঁদুরের গল্প শোনাবো প্লাস দেখাবো। আগে এই দুজনকে দেখে নাও, একজনের পিছনে একজন কিভাবে দৌড়াদৌড়ি করছে। তো আমিও এদেরকে খানিকক্ষণ এই ক্যামেরা বন্দি করে নিলাম এই ট্রেনের জানলা দিয়ে। আরও দুজন আছে ট্রেনের ভিতরে, বলছি। তার আগে বলি হ্যালো সবাইকে, আমি তৃপ্তি। আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। চলো তবে ইঁদুরের গল্পটা প্রথম থেকে শুরু করি। এই ভিতরের দুটো ইঁদুরকে নিয়ে 4টের সময় ট্রেনে উঠেছি। তখন থেকে এরা এত ছোটাছুটি করছে, এত উৎপাত করছে যে আমাদের আশিপাশি বিরক্ত হয়ে গেছে। অবশেষে তাদের তো ঘুমের সময় হয়ে গেছে, বিরক্তও খানিকটা হয়েছে, খানিকটা ঘুমও পেয়েছে। তো এদিকে তো যে যার সিটে শুয়ে পড়েছে, একদম সবাই গভীর ঘুমে। তো এদিকে হয়েছে আমাদের 2 ভাই বোনের কঠিন জ্বালা, কারণ 2 ভাই বোনে মিলে দুটো বাচ্চাকে সামলাতে পারছি না। বুঝতে পারছো আমাদের কেমন অবস্থা হয়েছে সেই দিন। সত্যি কথা, রীতিমতো তো আমার ভাই কান্না করার যোগ্য। বলছে দিদি আমি আর পারছি না, আমি উপরে চললাম, তোর বাচ্চাদের তুই সামলা, আমার দ্বারা আর হচ্ছে না। তো কি আর করার, ও তো হাত পা উঁচু করে নিয়ে শুয়ে পড়েছে। তবে এদিকে আমি ঘুমে পড়ে যাচ্ছি কিন্তু ঘুমোতে পারছি না। কি আর করবো বলো, আমার তো বাচ্চা, ওরা না ঘুমালে তো আর আমি ঘুমোতেও পারছি না। আর এক তো ট্রেন, বুঝতে পারছো কতখানি ভয় পরানো আছে আমার। তো এই করে রাতটা তো কাটালাম। এখন আমরা চলে এসেছি মালদা স্টেশনে। সেখান থেকে নেমে আমরা অটোও ধরে পড়েছি। এখন আমরা যাচ্ছি বাস স্ট্যান্ডে। তবে চারিদিকটা একটু দেখো কেমন ঝলমল করছে, কত সুন্দর লাইটিং প্যান্ডেল, তাই না? এগুলো যদি দেখি মনটা এমনি আনন্দে লাফায়। আরও যদি হয় বাবার বাড়ি যাওয়ার আনন্দ, তাহলে তো সোনাই সোহাগা। নাও চলে এসেছি বাস স্ট্যান্ডে, আর একটা বাসও পেয়ে গেছি। বাসটা মোটামুটি খালিই ছিল, তো মানুষ অল্প অল্প করে ঢুকছে। আর এখন যে এত সকালে বাস পাওয়া যায় সেটা আমাদের জানা ছিল না। যদি ভাই ইচ্ছে করে না আসতো তাহলে হয়তো এই বাসটা পেতাম না, আমাদের বাড়ি যেতে আরও দেরি হতো। তো এই খালি বাস, নিজেদের একটা মন মতো জায়গা বেছে সেখানে বসে পড়েছি। তো আমি একটু জানলার সাইডেই বসতে চাই, কারণ সকালের টাইম একটু বমি বমিও লাগে, সেই জন্য আমি জানলার সাইডেই বসতে চাই, কিন্তু আমার ছেলে আমাকে বসতে দেয় না। তবে আমরা যখন বাসে উঠেছিলাম তখন কিন্তু অন্ধকারই ছিল, সূর্যি মামার কিন্তু আতা পাতা ছিল না। তো এখন মনে হচ্ছে সূর্যি মামা সবে চোখ ডলছে বিছানায় শুয়ে শুয়ে, এখনও ওঠার শক্তি পাচ্ছে না। তো আমরা তো বসেই আছি। তো আমার একটু বিরক্ত করছিল, ওই জন্য একটা চিড়ে ভাজার প্যাকেট কিনে ওকে ধরিয়ে দিয়েছি, আর ও সেটাকে পেয়ে একদম ছিঁড়ে টুকটুক করে তুলে তুলে খাচ্ছে। তো সামনেই একটা মায়ের মন্দির, তো সেটাকে দেখে আমার ভাইয়ের নমস্কার করা কাটিংটা দেখো। যাই হোক, যেভাবেই হোক নমস্কার তো করেছি, সেটা দেখেও ভালো লাগলো। তো চলো এই পথ ধরে এখন আমরা যাই বাড়ির পথে। তবে এখানেই আনন্দ শেষ নয়, আরও সারপ্রাইজ আমাদের জন্য সামনে অপেক্ষা করে বসে আছে। তবে সেই জন্য যাওয়ার তাড়াটা একটু বেশি। তো গাড়িটাকে বলছিলাম তাড়াতাড়ি চল। তো দেখো এখনও কিন্তু সূর্যি মামা উঠতে বল পায়নি, মানে এখনও বিছানায় শুয়ে ল্যাটকেই যাচ্ছে, উঠার আর শক্তি পাচ্ছে না। তবে ঠিক আছে, সূর্যি মামা একটু ধীরে ধীরেই উঠুক, কোনো সমস্যা নেই, কিন্তু গাড়িটা একটু তাড়াতাড়ি গেলে আর একটু ভালো লাগতো। পাকুয়াতে নেমে আমাদের আবার ভাইফোঁটার মিষ্টি নিতে হবে, কারণ আমাদের ওখানে 5 পদের মিষ্টি তো পাওয়া যাবে না। তো ঠাকুমা বলে দিয়েছি এখান থেকেই নিতে। তো কাল তো ভাইফোঁটা, তো ভাইকে তো ফোঁটা দিতে হবে, তাই না? তো সেই জন্যই আরও বিশেষ করে বাড়িতে যাওয়া। আর এই দেখো সারপ্রাইজ, মদিপুকুর থেকে আমরা সবাই একসঙ্গে হয়ে গেছি। উফ, এই ভাই বোনদের ভালোবাসা দেখো, এক জায়গায় হয়ে এদের হাসি যেন আর থামছে না। তবে খানিকক্ষণ যাক, বাড়িতে গেলেই আবার দেখবে একটার পিঠে একটা দুমদাম করে দিচ্ছে, কান্নাকাটি করছে, দৌড়াদৌড়ি করছে। এটাই তো ভাই বোনের ছোটোবেলা, তাই না? আমি খুব মিস করি এখন। ছোট থাকতে আমার ভাই বোনকে কত যে মেরেছি সেটা ভেবে আমার এখন খুব কান্না পায়। আর এই দেখো আমার বাবা মায়ের 2 রাজকন্যা একসঙ্গে, 2 বোন অনেকদিন পর আবার একসঙ্গে হলাম। তবে 2 বোনে যতটা মহা আনন্দ করে বাড়িতে যাচ্ছি, বাড়িতে গিয়ে ততটাই দুঃখী হব জানি, কারণ যে আমাদের জন্য পথ চেয়ে বসে থাকবে, ভাববে আমার মেয়েরা কখন আসবে, তারাই তো নেই। মানে বাবার বাড়িতে যাচ্ছি, বাবা মা নেই, ভাবো। সবটাই জেনে শুনে আসছি, আমি জানি বাবা মা এখন থাকবে না, আসতে পারবে না। তবুও কোথাও না কোথাও মনটা বলছিল যদি থাকতো তাহলে কতই না ভালো হতো। তবে এ স্বপ্নই রয়ে যাবে, জানি বাবা মা আসতে পারবে না। তো বিশেষ করে ভাইফোঁটার জন্যই আমি বাড়িতে আসছি। তো বোনও বলছে অনেক বছর ধরে ভাইফোঁটা দেওয়া হয় না, দিদি তুইও আয়, 2 ভাই বোনে মিলে এবার ভাইকে ফোঁটা দেবো। তো সেই জন্যই বাড়িতে যাচ্ছি। তো চলো বাড়িতে তো পৌঁছে এখন দিন থেকে রাত হয়ে গেছে, আর আমাদের এখানের পুজো তো এখনও শেষ হয়নি। তো আমাদের অপর সাইডের গ্রাম থেকে ভোগ নিয়ে এসছে আমাদের এখানের মন্দিরে। তো এনাদেরকে এখন বরণ করে মন্দিরের ভিতরে ঢুকানো হবে, তারপরে নাচ গান হবে, তারপরে খিচুড়ি খাওয়া, আর এনাদের মন্দিরে আবার ফেরত চলে যাবে। তো খিচুড়ি শুধু এনারা একলা খাবেন না, আমরাও খাবো।
তো সেই জন্য আমরা এখানে একটু নাচ গান দেখবো, তারপরে একটু ফুর্তি আমেজ করব, তারপরে গিয়ে খিচুড়ি খাবো, তারপরে নাচ গান আরও হবে। শুনেছি আরও দুদিন আমাদের এখানের মন্দিরে অনুষ্ঠান হবে। তো পুজো তো দুদিন আগেই শেষ হয়ে গেছে, এখন শুধু অনুষ্ঠানই চলছে, মানে নাচ গান চলছে। তো যেটুকুনো ভাগে পেয়েছি এটুকুনো আমার কপাল, কারণ বিয়ে হয়েছে 9টা বছর হয়ে গেল, 9 বছরের 1 বছরও আমি এভাবে পুজো দেখতে পারিনি। কিন্তু বিয়ের আগে আমি অনেক রাত জেগেছি, অনেক পুজো দেখেছি, অনেক নেচেছিও। তো যাই হোক, আজকে হচ্ছে পরের দিন, তো আজকে হচ্ছে ভাই ফোঁটা। তো এই যে 2 ভাই বসে পড়েছে ফোঁটা নিতে, আর 2 ভাইয়ের ছোট্ট বোনুটা বসেছে সবার আগে ফোঁটা দিতে। তবে এবছরে আমার সবচেয়ে বড় পাওয়া হচ্ছে এত দূর থেকে কষ্ট করে আমার আসা সার্থক হয়েছে, কারণ আমি এত বছরে যা পারিনি আমাদের ছেলে মেয়ে সেটা করে দেখিয়েছে। কারণ এই মন্দিরে নেচে কোনোদিন প্রাইজ আমরা আনতে পারিনি। হ্যাঁ, খুব ছোটো থাকতে হয়তো এনেছি, মনেও নেই এখন, তবে বড় হয়ে মনে হয় না। কিন্তু আমাদের বাচ্চারা নেচেছে, প্রাইজ নিয়েও এসেছে। বলো, এর থেকে আনন্দের কথা আর কী হতে পারে? তো সত্যি আমার কষ্ট করে আসাটা সত্যি সার্থক হয়েছে। আর বাচ্চাদের নাচের ভিডিওগুলো আমি শর্টে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে দেখতে পারো। তবে আজকে ভাইফোঁটা না আমাবতী আমি বুঝতে পারছি না, কারণ যে বিভৎস গরম দিয়েছে, মানে আম খাওয়ার পরে যে ঘামাচি ওটা গরমটা থাকে, ঠিক আজকে তেমনই লাগছে। তো ভাইফোঁটা দিতে তো বসে পড়েছি, এদিকে 4 ভাই বোনের ফোঁটা দেওয়াই শেষ হচ্ছে না। আমরা 3 বোনে কখন আমার একটা ভাইকে ফোঁটা দেবো বুঝতে পারছি না। এদেরকে শিখিয়ে দিতে দিতে হালাত খারাপ হয়ে যাচ্ছে আমার ঠাকুমার। ওই জন্য বলেছি আমাদের দ্বারাই তো হবে না, একটা কথা 10 বার করে বলতে হয়, তুমি ধারে থাকো, না হলে আমাদের রাগ উঠে যাবে। তো এখন ফোঁটা দিচ্ছে 2 ভাইয়ের বড় দিদি। তো দিদির ফোঁটা দেওয়া হলে তারপরে বনুর পালা। তো প্রথমে তো বনুই বসেছিল, তো ঠামা বললো আগে দিদি দিক, তারপরে তুমি দেবে। তবে আমার আর এটা ফার্স্ট ভাই ফোঁটা, আমরা তো খুব ভালো করে সেলিব্রেট করেছি। বলো, না আসলে আনন্দটুকুনো কোথায় পেতাম? এটাই যদি কেউ বুঝতো তাহলে আরও ভালো লাগতো। তো যাই হোক, খুব আনন্দ করেছি, খুব ভালো লেগেছে। অল্প হলেও অনেকটা আনন্দ করেছি, দেখতে সামান্য হলেও কিন্তু এর গভীরতা অনেকটা ছিল। এবার সবচেয়ে বড় দিদির দেওয়ার পালা। তো তার মানে আমি আর কি, আমি সবার চেয়ে বড়। তো এখন আমি ফোঁটা দিতে বসেছি। তো কত বছর যে ফোঁটা দেইনি ভাইকে, সেই জন্য মনে মনে যে কতটা আফসোস হতো। তো এবার যে সেটা ফুলফিল হলো, আমার তো বেশ ভালো লেগেছে। আর ভুলে গেছি জানো কীভাবে ফোঁটা দিতে হয়, তো ঠাম্মা দেখিয়ে দেখিয়ে দিচ্ছিল। তবে এখানে যদি আমার মা বাবা উপস্থিত থাকতো তাহলে এই মজাটা আরও দ্বিগুণ হয়ে যেত। মনে মনে ভাবছিলাম জানো, যদি কোনো ম্যাজিক হয়ে যেত, মা বাবা ফট করে চলে আসতো আমাদের সারপ্রাইজ দিতে। কিন্তু আফসোস সেটা আর হলো না। তবে এর থেকেও মনটা বেশি খারাপ হয় তখন, যখন আমাদের নিজেদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আমাদেরকে বলে, তোরা বাড়িতে এসেছিস, তোর মা নেই না, অতদিন পরে আসিস, মা বাবা না থাকলে কি ভালো লাগে বল। তখন যে একটা ধাক্কা লাগে মনের মধ্যে, যে তাদেরকে কি বলে যে উত্তর দেব, সেই কথাটাই আমি খুঁজে পাই না। তোমরা বুঝতে যখন পারছো তাহলে কেন কাটা ঘায়ে নুনের ছিটা দিচ্ছ? তো এই কথাটাই মানুষ বোঝে না, মানে বুঝেও বোঝে না। তো সেসব কথা সাইডে রেখে এখন দেখো আমাদের চলছে প্রণাম পালা। মানে প্রথমে তো আমাকে প্রণাম করেছে, আমার মন ভরেনি, ওই জন্য বলেছি ভালো করে দে, যাতে ক্যামেরায়ও ওঠে, আমি রেখে দিতে পারি তোর প্রণামটা। তারপরে আরেকবার দিল। তো ভাইকে কি গিফট দিলাম ভাইফোঁটায় সেটাই তো ভাবছো, তাই না? এই যে কুর্তাটা দেখছো, এটা বোন দিয়েছে, আর জিন্সটা যে পরেছে ওটা আমি দিয়েছি। হ্যাঁ, জিন্সের সঙ্গে শার্টও দিয়েছি, কিন্তু শার্টটা পরেনি। তো এই বছরের মতো আমাদের 3 বোনের ভাইফোঁটা এখানেই শেষ, আর ভিডিওটাও এখানেই শেষ করি। চলো টাটা।